সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএসটি উইথ ইন্দ্রাণীতে। আশা করি তোরা সবাই ভালো আছিস, আমিও চলে যাচ্ছে। যাই হোক, তোরা জিজ্ঞাসা করিস না করিস আমি নিজে থেকে সামনে থেকে বলে দিলাম। চলো, আজকের আমরা শুরু করব হিস্ট্রি। আমাদের এর আগে পলিটি সমস্ত তোদের যা ক্লাস 9-এর পলিটির যা যা চ্যাপ্টার আছে মোটামুটি কমপ্লিট আমি করে দিয়েছি, চেক করে নিস আমার ইউটিউব চ্যানেলে। আজ আমরা শুরু করব হিস্ট্রির ফার্স্ট চ্যাপ্টার, যেটা কিনা হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশন। এবার এর উপর একটা ক্লাস আমি দিয়েছিলাম, বাট তবুও আমি এই ক্লাসে পুরোটাই করিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে শুরু করা যাক। ফ্রেঞ্চ রেভলিউশন। ফ্রেঞ্চ রেভলিউশন শব্দটা থেকে তোরা বুঝতেই পারছিস ঘটনাটা ঘটেছিল কোথা থেকে। ঘটনা ঘটেছিল ফ্রান্স থেকে, যার জন্য তার নাম হয়ে গেছে ফ্রেঞ্চ রেভলিউশন। এবার ঘটনাটার কি ঘটেছিল মেনলি তোদের বইয়ের চ্যাপ্টারে ফার্স্টেই দেওয়া ছিল একটা বাস্তাইল দুর্গ আক্রমণ থেকে। এবার ঘটনাটাকে, হ্যাঁ বাস্তাইল দুর্গ আক্রমণ আমি পড়াবো, কিন্তু ঘটনাটাকে চল ওই পর্যায়ক্রমে সাজানো যাক। তো যখন এই রেভলিউশনটা হয়েছিল, আগে ফার্স্ট অফ অল জেনে রাখ এই যে রেভলিউশনটা হয়েছিল কার আমলে হয়েছিল। এই রেভলিউশনটা হয়েছিল তখনকার রাজা লুইস 16-এর আমলে, যিনি কিনা অত্যন্ত কম বয়সে রাজা হয়েছিলেন, 20 বছর বয়সে। এবার তোর বলবি দিদি তাহলে এই কম বয়সে রাজা, অনেক তো শুনেছি কম বয়সী রাজারা খুব ভালো ছিলেন। না, ইনি মোটেই ভালো ছিলেন না। তো এনাকে এক প্রকার তুই মেন্টাল রাজাও বলতে পারিস, যাকে বাংলায় যে পাতি বাংলায় যাকে পাগলা রাজা বলা হয়। যাই হোক, কেন বলা হচ্ছে কারণটা শুনে নে। দেখ, লুইস 16 যিনি কিনা বারবন ফ্যামিলির অন্তর্গত ছিলেন, কত খ্রিস্টাব্দে হয়েছিলেন? 1774 খ্রিস্টাব্দে তিনি রাজা হয়েছিলেন। এই যে অনলি 20 ইয়ার্সে, ঠিক আছে, রাজা হন এবং বিয়ে করেন কাকে? অস্ট্রিয়ান প্রিন্সেস ম্যারি অ্যান্টোনিতে। ঠিক আছে, ইনি পাগল ছিলেন, এনার বউ পাগল ছিল, মানে গোষ্ঠী পাগল ছিল। যাই হোক, ইনি যখন রাজা হন তখন এনার ট্রেজারি, মানে ওই যেখানে খাজনা রাখা হয় যাকে বলা হয় বেসিক্যালি, তো সেটা সম্পূর্ণ খালি খালি ছিল। তাহলে তুই বলবি তাহলে তাহলে আর বাকি বাদ এক্সপেন্সিভ গুলো কিভাবে তারা ক্যারি করতো? তো ওটাই আসছি, দেখেন। এই যে ধর, এই যে রাজারা যে আলিশান মহলে থাকতো, মানে রাজমহল বলিস, এই যে আর্মি মেনটেন করতো, এইগুলো সমস্ত কিছু তারা ট্যাক্স হিসাবে কালেক্ট করতো। তাহলে ট্যাক্সের সিস্টেম ভালো ছিল, সেটাও আসছি। তো এই যে রেগুলার এক্সপ্রেসে এই লুইস 16 কি করেছিলেন? 13টা আমেরিকান কলোনিকে হেল্প করেছিলেন তাদের ইন্ডিপেন্ডেন্স দিতে। কাদের থেকে? ব্রিটিশদের থেকে। তো এই যে হচ্ছে লুইস 16 অ্যান্ড হিজ ওয়াইফ অ্যান্ড আই থিঙ্ক, হ্যাঁ এটা হচ্ছে তাদের মহল, মানে বাসস্থানের জায়গা, রাজমহল। এই সমস্ত ভরপাই করতো তখনকার ফ্রান্সের সোসাইটির 3rd নম্বর যে এরা ছিল, তারা ওই যে থার্ড ক্লাস, না সরি থার্ড ক্লাস বলতে স্টেট বলতে চাইছি তারা। এবার ফ্রান্সের সোসাইটির ব্যাপারে পড়ি, কে সেই থার্ড স্টেট? ফ্রান্সের সোসাইটি 3 ভাগে বিভক্ত ছিল। ফার্স্টে ছিলেন ক্লার্জি, যাদেরকে আমরা ইংলিশে বলি প্রিস্ট। তারপর হচ্ছে সেকেন্ডে ছিল হচ্ছে বা পুরোহিত যাদের বলতে পারিস। সেকেন্ডে ছিল নোবেলিটি। নোবেলিটির আন্ডারে কারা পড়তো? যারা হচ্ছে রাজার ওই ধর ক্যাটাগরি গোষ্ঠী, তারপর হচ্ছে একটু বেশি মানে সম্পর্কে যাদের কাছে বেশি টাকা পয়সা ছিল, এদেরকে নোবেলিটি বলা হতো। ঠিক আছে, এরা সেকেন্ডে পড়তো। এই যে থার্ড স্টেট যার কথা একটু আগেই বললাম, তাদের মধ্যে কারা পড়তো? তাদের মধ্যে পড়তো হচ্ছে বিজনেসম্যানরা, মার্চেন্টসরা, কোর্ট অফিসাররা, লয়াররা, মেনলি তখনকার দিনে প্রিজেন্টরা, যেটা তো পরে জয়েন করেছিল, মানে হয়েছিল। আসছি কিভাবে, তোর বলবি যে পরে জয়েন করেছিল মানেটা কি, আসি। মেনলি এই প্রিজেন্টরা, এদেরকেই ট্যাক্সটা পে করতে হতো, মানে রাজা যা খরচ বাবদ সব এদেরকে দিতে হতো। তাহলে এই দুটো সেট এরা শুধু প্রিভিলেজ ভোগ করতো, মানে যা কিছু সুযোগ সুবিধা শুধু এদের ভোগ করতে। ইভেন তাই না, এই যে থার্ড স্টেটরা যারা মেনলি এই প্রেজেন্টরা যারা হচ্ছে কৃষক সম্প্রদায়,
তারা কি করতো, তারা যে ল্যান্ডে তারা চাষ করতো না, তার 60% রাজত্ব করতো হচ্ছে এরা। এই রাজত্ব করার জন্য, মানে এই যে চাষবাস করার জন্য, এই যে 60% যে ল্যান্ড যারা ওন করতো, এই 60%-এর ট্যাক্স তাদেরকে, এই থার্ড শ্রেণীদেরকে ট্যাক্সও দিতে হতো। এই যে অনলি থার্ড স্টেট পে ট্যাক্স। ওকে, এই যে 90% of the population are present and 60% lands were owned by nobles church. তা এরা বাদ ছিল, এদেরকে কোনো টাকা দিতে হতো না, কাদেরকে? ক্লার্জিদের আর নোবেলিটিদের। ফুললি প্রিভিলেজড বলেই দিলাম। এবার আসি চার্চের ঘটনা, যারা ফার্স্ট স্টেট যাদেরকে বলা হতো ক্লার্জি। এরা কি হতো, এরা একটা ট্যাক্স নিত ওই থার্ড স্টেটের কাছ থেকে, যাদেরকে বলা হয় থিথিস। থিথিস জিনিসটা কি? এ ট্যাক্স লিভিড বাই দ্য চার্চ কম্পোজিট 1/3 অফ দ্য এগ্রিকালচার প্রোডাক্ট। যে এগ্রিকালচার প্রোডাকশন হতো, যে কৃষিকাজটা হতো, তার 1/3 এই চার্চদেরকে দিতে হতো। এবার আর একটা ট্যাক্স ছিল, ওইদিকে তো ট্যাক্স রয়েছে, এটা আর একটা ট্যাক্স ছিল যেটা ডাইরেক্টলি টু দ্য স্টেট কে দিতে হতো, তার নাম কি ছিল? টাইটেলস। টাইল। আর একটা কি ছিল? ইনডাইরেক্ট ট্যাক্স, যেটা কিনা হচ্ছে যেমন ধর যারা ওই রেগুলার কনজিউম যেগুলো করতো, মানে যেগুলো খাবার দাবার, যেগুলো যেমন সল্ট, টোবাকো, এইগুলো যেগুলোর জন্য এভরিডে কনজাম্পশন, মানে হচ্ছে প্রত্যেক দিনের খাবারের ওপরে এদেরকে ট্যাক্স দিতে হতো। কাদেরকে? আগেই বললাম থার্ড স্টেটদেরকে। ওকে, এই সমস্ত শুধুমাত্র ওদের জন্যই ছিল। তাহলে ভাবছিস কতটা তাদের সাথে ইনইকুয়ালিটি হচ্ছে? শুধু তাই না, এবার একটা সেই টাইমে একটা এক্সট্রিম সিচুয়েশনে, মানে এতগুলো তো ট্যাক্স, তারা বলতে গেলে বেসিক্যালি বন ট্যাক্সের, মানে জন্মাতেই মানে ট্যাক্সের বোঝা নিয়ে হয়ে গেল। এবার আসি স্ট্রাগল টু সার্ভাইভ। এর মধ্যে থেকেও ওরা বাঁচছিল, বাট একটা এক্সট্রিম লেভেলে চলে গিয়েছিল তখন একটা জায়গায়, একটা সিচুয়েশন, সাবস্টেন্সিয়াল ক্রাইসিস শুরু হয়ে গিয়েছিল। কি হয়েছিল? হঠাৎ করে পপুলেশন 1715 খ্রিস্টাব্দে যেটা 23 মিলিয়ন ছিল পপুলেশন, সেটাই 1789 খ্রিস্টাব্দে সেটাই হয়ে গিয়েছিল 28 মিলিয়নে। মানে বুঝতে পারছিস কতটা হিউজ পপুলেশন হয়ে গিয়েছিল। যার জন্য কি হবে বলতো, যার জন্য যাও বা খাবারের ওপর তারা ট্যাক্স দিয়ে দিয়ে করছিল, সেই খাবারের ক্রাইসিস বাড়বে না? তো বেড়েও ছিল, খাবার খেতে পাচ্ছিল না মানুষে, ঠিক আছে, তার উপর তো ট্যাক্স ছিলই, তার উপরে আরো ট্যাক্স বসানোর কাজ করছিল ওই রাজা লুইস 16। দেখ এখানে বলেছিলেন পপুলেশনের রাইস হয়ে গেছিল, র্যাপিড ইনক্রিজ ইন দ্য ডিমান্ড অফ দ্য ফ্রুট গ্রেন, প্রোডাকশন অফ দ্য গ্রেনস কুড নট কিপ পিস উইথ দ্য ডিমান্ডের সাথে প্রোডাকশনের মানে কোলাতে পারছিল না বেসিক্যালি। সো প্রাইস অফ দ্য ব্রেড রোজ র্যাপিডলি। তো হচ্ছে, হ্যাঁ, এই প্রাইস অফ দ্য ব্রেড কেন বলেছে? প্রাইস অফ দ্য ব্রেড মানে হচ্ছে, এই ধর আমরা বাঙালিরা, আমরা মেনলি কি খাই? আমরা ভেতো বাঙালিরা যারা, তারা ভাত মেনলি প্রেফার করি। যারা আদার্স এতে আছে তারা কেউ দেখবি সাউথ ইন্ডিয়ান ইডলি ওরা খায়, তারপর কেউ চাপাতি খায়, রুটি খায়, এই সমস্ত প্রেফার করে। তো ওদের ওখানকার মেন খাবারই হচ্ছিল ব্রেড, যার দাম কিনা এই সমস্ত ক্রাইসিসের জন্য অনেকটা বেড়ে গিয়েছিল। শুধু তাই না, তাদের মধ্যেখানে ধনী আরো ধনী হয়ে গিয়েছিল, গরিব আরো গরিব হয়ে গিয়েছিল। স্বাভাবিকভাবে ধর একটা জিনিসের দাম বেড়েই চলেছে, গরিবরা সেটা অ্যাফোর্ড করতে পারবে, আর তোমার হচ্ছে ধনীরা সেটাকেই কাজে লাগাবে। তো গ্যাপ হয়ে গিয়েছিল ভীষণ ভাবে। সিচুয়েশন বিকাম ওর্স, ড্রাফট উইল রিডিউস দ্য হারভেস্ট। মানে কি, আবার দেখা দিয়েছিল খরা। মানে বুঝতে পারছি কতটা ক্রাইসিসে চলে গিয়েছিল। এই যে সেই ক্রাইসিসের ছবি। এই ক্রাইসিসের মধ্যেই একটা ক্লাস উঠে এসেছিল, যেটাকে আমরা বলি মিডিল ক্লাস। মানে তারা না বেশি ধনী না বেশি গরিব, মাঝখানে শুনতে। এবার এরা কিভাবে উঠে এসেছিল? মিডিল ক্লাস ফ্যামিলিগুলো মেনলি উঠে এসেছিল ব্যবসা করে। কিভাবে?
দ্যাট 1800 সেঞ্চুরি উইটনেস দ্য এমার্জেন্সি অফ এ নিউ সিভিল গ্রুপ, যার নাম হচ্ছে, সরি সিভিল না, সোশ্যাল গ্রুপ, যার নাম হচ্ছে মিডল ক্লাস। They earned wealth through the overseas trade and from the manufacturing of the woolen and silk. তারা কি করেছিল, এই যে উলের জিনিস, সিল্কের জিনিস, এইগুলো ট্রেড করে করে তাদের হাতে কিছু পয়সা এসেছিল, যার পরে তোরাই ভাব, যে থার্ড শ্রেণী যারা হচ্ছে যে কৃষকরা, তারা কি, যাদের হাতে একটু কৃষকরা, যারা এই মার্চেন্টরা, যারা আগে পড়াশোনা জানতো না, তাদের হাতে যখন পয়সা আসবে তারা কি করবে, তাদের বাচ্চাদেরকে এডুকেটেড করার চেষ্টা করবে। তো এরাও করেছিল, যার জন্য এই সম্প্রদায় থেকে কিছু মানুষ যখন এডুকেটেড হয়ে গিয়েছিল, তারাই তৈরি হয়েছিল লয়ার, ডক্টর, এইগুলো। এরা কি করবে এবার, এরা করবে হচ্ছে, এরা পড়বে, জিনিসটাকে দেখবে, ঠিক আছে। মানুষের কাছে যখন কোনো কিছুর জ্ঞান থাকে না, ঠিক আছে, তারা সমস্ত জিনিসটাকে মেনে নেয়, ও আচ্ছা এটা হচ্ছে, হোক। কিন্তু যখন সেই বিষয়ে অল্প হলেও তাদের কাছে নলেজ চলে আসে, তখন তারা কি করে, তারা বলবে কেন হচ্ছে, এই যে প্রশ্নগুলো তখনও মানুষের মধ্যে উঠে এসেছে। যেই মানুষ তখন মিডিল ক্লাস ফ্যামিলির ওই সমস্ত বাচ্চারা যখন এডুকেটেড হতে শুরু করলো, ওই সমস্ত পিপলে যখন এডুকেটেড হতে শুরু করলো, তখন তাদের মনে প্রশ্ন আসলে, আচ্ছা আমরাই কেন ট্যাক্সটা পে করব, আমাদের সাথে কেন এতটা ইনইকুয়ালিটি হচ্ছে, কেন ফার্স্ট স্টেট আর সেকেন্ড স্টেট ট্যাক্স পে করবে না। তো সেই তারা বলেছিল সোশ্যাল পজিশন মাস্ট বি ডিপেন্ডস অন মেরিট, নট বাই বার্থ। এই যে ফার্স্ট যারা ক্লার্জি ছেলে ক্লার্জি হবে, তার ছেলেই ক্লার্জি হবে, তাদের পরিবারে যাদের হবে তারা ক্লার্জি হবে, নোবেলিটিরা যারা সেকেন্ড স্টেট, তারা শুধু তাদের ছেলেমেয়েরা সেকেন্ড স্টেটই থাকবে, তারা প্রিভিলেজ পাবে। এইগুলোকে তারা বললো এটা তো হওয়া উচিত না, মেরিটের বেসে হচ্ছে নাকি জন্মগত। নো গ্রুপ ইন দ্য সোশ্যাল শুড বি প্রিভিলেজ বাই বার্থ, ঠিক আছে, কোনো গ্রুপকেই ইনইকুয়াল ভাবে করা যাবে বা প্রিভিলেজ দেওয়া হবে না তাদের জন্মগত দিক থেকে। Philosopher put forward the idea a social based on the freedom and equal laws and opportunity for all. ফিলোসফার্সরা এর মাঝখানে যারা দার্শনিক, তারা আরো তাদেরকে জিনিসগুলো দেখাতে শুরু করলো যে হ্যাঁ, ইকুয়াল ল আর অপরচুনিটি সবার জন্য হওয়া উচিত, এইগুলো তারা করতে শুরু করলো। এর মাঝখানে এই যে ফিলোসফার মেনলি কাদেরকে, যেমন রাসিকি উঠে এসেছিলেন, মন্টেস্কিউ উঠে এসেছিলেন, তাদের যে কন্টেন্টস গুলো এসে, জন উঠে এসেছিলেন, যেমন টু ট্রিটিস, জনের লেখা হচ্ছে টু ট্রিটিস অফ গভর্নমেন্ট, রাসিকিউ লেখা হচ্ছে দ্য কন্টেন্ট, সোশ্যাল কন্টেন্ট, আর মসিকিউস হচ্ছে দ্য স্পিরিট অফ দ্য ল। এই যে ওনাদের ছবি। দেন আসি রোলস অফ দ্য ফিলোসফার। এবার আসি ফিলোসফারদের রোল, এরা এতে কি ভূমিকা পালন করেছিলেন। যেমন জন লিখেছিলেন দ্য টু ট্রিটিস অফ গভর্নমেন্টের, লিখেছিলেন রিফিউট দ্য ডিভাইন অ্যান্ড অ্যাবসোলিউট রাইট অফ মোনার্চি। মানে কি, মানে হচ্ছে তোমার হচ্ছে মোনার্চি কতটা সবাইকে দেখা উচিত, কিভাবে করা উচিত, সেইগুলোকে নিয়ে রাসিকেও বলছি কেন না, ওনার নাম কি, জন বলে উঠেছিলেন। তিনি বলেছিলেন, শুধু তাই না, তিনি এটাও বলেছিলেন যে এই যে পাওয়ার, যে মোনার্চির কাছে যে পাওয়ারটা হচ্ছে, এটা ওনার কাছে একমাত্র থাকা উচিত নয়, তাহলে তো মিস ইউজ হবে। তিনি এইগুলোকেও ধরিয়ে দিয়েছিলেন। তারপর সবার কতটা রাইট হলে ভালো হয় না হয় সেগুলোও তিনি ধরেছিলেন। রসিকিও বলেছিলেন দ্য সোশ্যাল কন্টেন্ট গভর্নমেন্ট বেস অন এ সোশ্যাল কন্টেন্ট বিটুইন পিপল অ্যান্ড দেয়ার রিপ্রেজেন্টেটিভ। এই যে গভর্নমেন্টে হওয়া উচিত সেটা হচ্ছে মানুষের মধ্যে যে কানেকশন হওয়া উচিত, ঠিক আছে, যে উঠবে সে যেন মানুষের কথাগুলো শোনে। মস্টিকিউ কি বলেছিলেন, দ্য স্পিরিট অফ দ্য ল। এই যে পাওয়ার গুলোকে মস্টিকিউ তার ফিলোসফিতে বলেছিলেন, এই যে পাওয়ার, যে মোনার্চির কাছে যে পাওয়ার আছে সেটা ডিভাইড করে দেওয়ার কাদের মধ্যে, লেজিসলেটিভ, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি। এইটা আমাদের কিন্তু কনস্টিটিউশনে ইউজ করা হয়, মানে আছে আমাদেরও পাওয়ার কিন্তু এইভাবেই ভাগ করে, লেজিসলেটিভ, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি।
প্রোটেস্ট এগেইনস্ট দ্য সিস্টেম। এবার আসে সিস্টেমের বিরুদ্ধে। কি? Ideas of philosophers discussed in the salons, coffee house, and spread through the books and newspaper. Read aloud for those who could not read or write. Impose of the tax by Louis XVI. Angry and protest against the system. এবার কি হয়েছে? এই যে ওদের আইডিয়াগুলো ওই যে মিডিল ক্লাসে যারা এডুকেটেড ফ্যামিলি হয়েছিল, মানে এডুকেটেড হয়েছিল যে সমস্ত পাবলিকরা, তারা কি করলো? তারা এই আইডিয়াগুলো পড়তে থাকলো। তার শুধু তাই না, তারা এবার নিজেদের মধ্যে ডিসকাশন করতে থাকলো, হ্যাঁ এগুলো তো ঠিক। এবার যারা পড়তে পারতো না তাদেরকে তারা পড়ে শোনালো যে এইগুলো এই লিখেছে, এইটা তো হওয়া উচিত। এর ফলে মানুষের মধ্যে কি হবে? মানুষ নিজেদের মধ্যে সেই জিনিসটাকে ডেভেলপ করবে, যেটাকে না তারাও ভাবতে থাকবে যে হ্যাঁ তাই তো, এই জিনিসটা এরকম কেন। তো এর ফলে মানুষের মধ্যে কি হলো? রাগ সৃষ্টি হলো, তারা প্রোটেস্ট করতে থাকলো এই অন্যায়ের বিরুদ্ধে। এবার আসি দ্য আউটব্রেক অফ দ্য রিভলিউশন কিভাবে হয়েছিল। এবার তোরা একটু আগেই পড়েছিল লুইস 16 আমেরিকান কলোনিকে সাহায্য করেছিল না ইন্ডিপেন্ডেন্স গেন করতে। কাদের বিরুদ্ধে থেকে? ব্রিটেনের বিরুদ্ধে থেকে। তা কিভাবে সাহায্য করেছিলেন? ইনি সাহায্য করেছিলেন মেনলি ব্যাকআপ হিসেবে, মানে টাকা দিয়ে। তাই এবার আগেই বলেছি ওনার পোস্ট খালি ছিল, টাকা পাবেন কোথা থেকে? ট্যাক্স তো প্রেসিডেন্টদের কাছ থেকে, মানে থার্ড স্টেটদের কাছ থেকে অলরেডি ট্যাক্স নিচ্ছেন, তো টাকা পাবেন কোথা থেকে? তিনি কি করলেন? তিনি লোন হোল্ডারদের কাছ থেকে লোন নিলেন। এবার তুই বলবি যে দিদি তাহলে কি উনি উদার মানুষ ছিলেন যে 13 কলোনিজকে, আমেরিকান কলোনিজকে সাহায্য করেছিলেন তাদেরকে ইন্ডিপেন্ডেন্স দেওয়ার জন্য, ব্রিটেনদের থেকে লড়াই করার জন্য? না, উনি মোটেই অত দয়ালু মানুষ ছিলেন না। উনি কি করেছিলেন? নিজের স্বার্থকে দেখেছিলেন। কিভাবে? ব্রিটেন বরাবরই ফ্রান্সের শত্রু ছিল। এবার ব্রিটেনদের সাথে কে লড়ছে? আমেরিকা। তো এই আমেরিকা যেহেতু শত্রুর সাথে লড়ছে, তো সেই হিসাবে ফ্রান্স আমেরিকাকে সাহায্য করেছিল। এবার আসি লোন হোল্ডারের কথায়। এবার তিনি কি করেছেন? চড়া সুদে ওই লোন হোল্ডারদের কাছ থেকে লোন নিয়েছিলেন। এবার যেই ওরা স্বাধীন হয়ে গেছে আমেরিকান, এবার লোন হোল্ডাররা দেখছে ওর তো কাজ মিটে গেছে, এবার টাকা চাই। লোন হোল্ডাররা ধরলো কিংকে যে কিং এবার আমাদের টাকাটা মিটিয়ে দিন। আর কিং এর তো পোস্ট অলরেডি খালি, ওনার খাজনার জায়গা অলরেডি খালি। তো উনি কি করলেন? উনি তখন এই যে প্রেসিডেন্টদের, মানে থার্ড স্টেটদের ওপর যা ট্যাক্স ছিলেন সেটা বাড়িয়ে দিলেন। মানে যাও ওরা প্রথম থেকে অনেক কিছুতে ট্যাক্স ছিল, তারও সেই ট্যাক্সের পরিমাণটা আরো বেড়ে গেল, যার জন্য আউটব্রেক আরো শুরু হলো। কিভাবে শুরু হলো দেখ। এবার ডাইরেক্ট ওই ট্যাক্স বাড়ানোর জন্য বাড়াতে পারতেন না, মানে ফ্রান্সে ওরম নিয়ম ছিল না, ট্যাক্স বাড়ানোর একটা নিয়ম ছিল। যেমন ধরো এই যে প্রথমে ওদেরকে কি করতে হতো, যে যিনি রাজান, ঠিক আছে, এই যে ইন দ্য ওল্ড রিজেমি monarchy did not have the power to impose tax, ডাইরেক্ট ট্যাক্স বসাতে পারতেন না, তাকে সবার নিতে হতো, মানে ভোট দিতে হতো। কিভাবে সবার ভোট নেওয়া মানেটা কি? তাকে ফার্স্টে ইস্টার্ন জেনারেল একটা জায়গা, সেখানে a political body to which state send their representative, একটা জায়গা যেখানে হচ্ছে তিনটে যে সম্প্রদায় তাদের রিপ্রেজেন্টেটিভ পাঠাবে, সেই মিটিংটা ডাকতেন সেখানে। লাস্ট হয়েছিল সেটা কবে? 1614 খ্রিস্টাব্দে। এবার তিনি কি করেছিলেন? 1789 খ্রিস্টাব্দে 5ই মে তিনি সেই ইস্টার্ন জেনারেলে ওই ট্যাক্স বাড়ানোর জন্য একটা মিটিং ডাকেন। আর মিটিং ডেকেছেন, সবাই এসেছে। রিপ্রেজেন্ট ইন দ্য হল ইন দ্য ভার্সাইল হোস্টিং দ্য মেশিন, ঠিক আছে, এটা কোথায় বসিয়েছিল? ভার্সাইলে একটা হলে। ইস্টার্ন জেনারেল হচ্ছে একটা পলিটিক্যাল বডি, আর ঘটেছিল ভার্সাইলে। তিনি ডাকলেন ফার্স্ট এন্ড সেকেন্ড স্টেন্ড দেয়ার 300 মেম্বার্স ইচ,
ফার্স্ট আর সেকেন্ড সেট 300 ধরলেন। আর থার্ড স্টেট কি করলো, নিজেদের 600টা মেম্বার সেন্ড করলো। দে হ্যাড টু স্ট্যান্ড অ্যাট দ্য ব্যাক। ঠিক আছে, এই যে ব্যাক বলতে কি, এই যে ফার্স্ট আর সেকেন্ডরা তারা সামনে যে সিট থাকতো, মানে এরম সিট থাকতো, তাতে এই ফার্স্ট এন্ড সেকেন্ডদের বসা নিয়ম ছিল। আর থার্ড যারা স্ট্রেট এসছিল তাদেরকে দাঁড়িয়ে থেকে নিজেদেরকে সমস্ত ঘটনা দেখতে হতো, দাঁড়িয়ে থাকতে হতো, তাদের বসার নিয়ম ছিল না। এবার এই যে থার্ড শ্রেণী তারা কি করেছিল, 600টা মেম্বার পাঠিয়েছিল, যাতে যারা যেতে পারেনি, যাদেরকে ঢুকতে দেওয়া হয়নি, তারা কি করেছিল, তারা সেই রাজার কাছে 40,000টা লেটার পাঠিয়েছিল, যাদের কি অসুবিধা হচ্ছে না হচ্ছে সেই সমস্ত। এবার মিটিং বসলো, দেখো এই যে এরা বসে আছে, এই যে পিছনে দাঁড়িয়ে আছে দেখতে পাবি, এদের দাঁড়ানোর নিয়ম, বসার নিয়ম নেই থার্ড স্টেট। এখানে বসে আছেন রাজা। তো হলো, এবার ভোটিংটা হতো কিভাবে, ভোটিংটা হতো প্রত্যেকটা স্টেট একটা করে ভোট দিতে পারতো। এবার ধর কোনো একটা ট্যাক্স ইম্পোজ করছেন রাজা, রাজা কোনো একটা ট্যাক্স ইম্পোজ করছে, তা সেই ট্যাক্স ফার্স্ট আর সেকেন্ডকে দিতে হবে না, কাকে দিতে হবে, থার্ডকে। ঠিক আছে, এবার প্রত্যেকটা এর থেকে একটা করে ভোট হচ্ছে, তাহলে যদি এদের কোনো আপত্তি থাকেন যদি না থাকে, এদের আপত্তি যদি না থাকে, এদের তো ওপরে সেই ট্যাক্সটা ইম্পোজ হচ্ছে, তা অবভিয়াসলি এদের আপত্তি থাকবে। কিন্তু ভোটে কারা জিতবে, ভোটে তো জিতবে এদিকে সংখ্যাটা, মানে দুজন, তিনজনের মধ্যে ভোট হলে দুজন যদি একই দিকে থাকে আর একজন আলাদা থেকে, ভোটের সংখ্যা অবভিয়াসলি এ জিতবে, তাহলে রাজা কি করবে, ইম্পোজ ট্যাক্স ইম্পোজ করার সুযোগ পেয়ে যাবে। তো তখন থার্ড স্টেটের এরা বললো না, ওটা হবে না, প্রত্যেকটা মেম্বারকে একটা করে ভোট দেওয়ার সুযোগ দিতে হবে। তুই কি ভাব, এবার রাজা সেটা মেনে নেবে? এই যে এটা কে বলেছিল, সিকিউ বলেছিল তার সোশ্যাল কন্ট্রাক্টে, যে সবাইকে দেখতে হবে। তো অবভিয়াসলি রাজা মানবে না, কারণ তিনি তো জানেন যদি আমি এইভাবে করি তাহলে আমি তো ভোটে হেরে যাব। তো উনি মানলেন না, যেই মানলেন না, থার্ড স্টেট কি করলো, মিটিং ছেড়ে বাইরে বেরিয়ে আসলো। বাইরে বেরিয়ে এসে তারা কি করলো, তারা করলো হচ্ছে টেনিস কোর্ট, ওইখানকার একটা জায়গা যেখানে হচ্ছে এই যেখানে লেখাও আছে দেখ, ইনডোর এক টেনিস কোর্ট, গ্রাউন্ড অফ দ্য ভার্সাইল। তো প্যারিসের ভার্সাইল শহরের গ্রাউন্ড টেনিস কোর্টের ভিতরে তারা এই থার্ড শ্রেণীরা জড়ো হলো, এবং তারা ওট নিল না, এবার থেকে এই সিস্টেম পাল্টাতে হবে, এই অত্যাচার আমরা মেনে নেব না। তারা তখন কি করলো, নিজেদের একটা অ্যাসেম্বলি গঠন করলো, যাকে তারা নাম দিল ন্যাশনাল অ্যাসেম্বলি। So to despite till they had drafted a constitution for France that would limit the power of the monarchy, তারা কি করলো, তারা বললো আমরা একটা কনস্টিটিউশন তৈরি করব যেখানে হচ্ছে এই রাজার পাওয়ার বাঁধা থাকবে, রাজা যা খুশি করতে পারবে না। এই অ্যাসেম্বলির লিড কে করছিলেন, লিডার কে ছিলেন, লিডার ছিলেন অ্যাবিসিয়াস অ্যান্ড মিরাবিউ, যিনি অ্যাবিসিয়াস নিজে একটা প্রিস্ট ছিলেন, যিনি লিখেছিলেন হোয়াট ইজ থার্ড স্টেট। ঠিক আছে, এবার যদি বলিস দিদি প্রিস্ট হয়ে প্রিস্টের ক্ষতি করছেন না, অনেকে এরকম থাকে যাদের মানসিকতা একটা কাজ করে যে কেন ওদের সাথে অন্যায় হবে। এমন আমাদের ক্ষেত্রেও হয়েছিল, আমাদের ইন্ডিপেন্ডেন্সের সময় অনেক ব্রিটিশার্সরা আমাদেরকে হেল্প করেছিলেন, যেমন সতীদাহ প্রথা আটকাতে রাজা রামমোহন রায়কে হেল্প করেছিলেন, কে একজন বেশ হেল্প করেছিলেন, আমার ঠিক নামটা মনে আসছে না, তা যাই হোক তোরা দেখে নিস। এবার এই হলো টার্মোইলি ইন ফ্রান্স ন্যাশনাল। এবার হচ্ছে আসি সেই ঘটনা যেটা তোদের বইয়ের ফার্স্ট চ্যাপ্টার, মানে চ্যাপ্টারে ফার্স্টেই দেওয়া আছে, সেই ভার্সাইল দুর্গ ঘটনা কি ঘটেছিল তাতে। টার্মোইল ইন দ্য ফ্রান্সের ঘটনা।
ন্যাশনাল অ্যাসেম্বলি ওয়াজ বিজি ইন মেকিং কনস্টিটিউশন। যখন ন্যাশনাল অ্যাসেম্বলি কনস্টিটিউশন বানাতে ব্যস্ত ছিল, তখন several winters had met a bad harvest and price of the bread rose. Bakeries hoarded the grain. People had to stand hours in long queues to get bread. Their stomachs they stormed into shop and which leads storming of the Bastille. কি ঘটেছিল? যখন এই ন্যাশনাল অ্যাসেম্বলি নিজেদের কনস্টিটিউশন বানাতে ব্যস্ত ছিল, তার মাঝখানে এইদিকে একটা ঘটনা ঘটে গিয়েছিল। কি না, খুব উইন্টার বিভৎস ভাবে ওদের অবস্থা খারাপ করে দিয়েছিল। যার উইন্টার কি করেছিল, তাদের হারভেস্টে এতটাই ক্ষতি করে দিয়েছিল, তাদের লিটারি পেটে হাত চাপা দেওয়ার মতন অবস্থা হয়ে গিয়েছিল, খেতে পেত না। একে তো আগেও বলেছি না খেতে পাওয়ার অবস্থা ছিল, তার উপরে আরো হয়ে গেছিল, তাদেরকে অনেকটা দাঁড়িয়ে থাকতে হতো পেট খাওয়ার জন্য, একটু খাবার দেওয়ার জন্য। তারা আর না সহ্য করতে একটা সার্টেন লেভেলে তাদের ধৈর্য শেষ হয়ে গেছিল, এবং তারা কি করেছিল, ওই সমস্ত দোকানে ভাঙচুর করেছিল। ঠিক আছে, এবার রাজা কি করেছিলেন? রাজা ইতিমধ্যে একটা কাজ করেছিলেন, যেটা হচ্ছে তিনি তার যে আর্মি বা ট্রুপস যাদের বলা হয়, তাদেরকে অর্ডার দিয়েছিলেন এই সমস্ত যাতে প্রতিবাদ না হয়, এই সমস্ত যাতে ঝুট ঝামেলা না হয়, তার জন্য শহরে আসতে। এবার শহরে আসতে তিনি আদেশ করেছিলেন, বাট রিউমার একটা ফেলে গিয়েছিল, গুজব ফেলে গিয়েছিল যে রাজা নাকি অর্ডার দিয়েছেন যে এই সমস্ত টোপ মানে যারা প্রতিবাদ করছে তাদেরকে মেরে ফেলা, সাধারণ মানুষের উপর অত্যাচার করা। এবার তুই বলবি দিদি তাহলে কি রাজা অত্যাচার এর আগে করতো না? না, একে তো ট্যাক্স ইম্পোজে অত্যাচার করতেনই, প্লাস আরো অত্যাচার করতেন। ঠিক আছে, গুজব ছড়ানোটা স্বাভাবিক ব্যাপার। এবার কি হয়েছিল, মানুষজন একে না খেতে পেয়ে খাপ্পা হয়েছিল, তার উপরে রাজার এই সমস্ত এই গুজবটা শুনে তো আরো মানুষ খাপ্পা হয়ে যায়। তারা তখন কি করে, তারা তখন আক্রমণ করে বাস্তাইল দুর্গ। কিসের জন্য? তারা প্রথমে, তার আগে একটা ঘটনা, যে তারা প্রথমে রাজার কাছে গিয়েছিল ঘটনাটা জানাতে, কিন্তু রাজা পিলাই মে তো মাস্ত মাগান মে, আমার খাওয়া জুটছে যখন, ব্যাস তারা তখন আর একটা এর মাঝখানে ঘটনা ছিল, রানীকে আমি কেন পাগল, প্রথমেই বলেছিলাম মেন্টাল, রাজা তো মেন্টাল ছিল, রানীও কেন মেন্টাল ছিল সেটাও শোন। এবার যখন রাজা শুনছে না, সেই দেখে কিছু মানুষ রানীর কাছেও গিয়েছিল যে রানী তোমার হচ্ছে আমরা খেতে পাচ্ছি না, আমাদের ব্রেড পর্যন্ত আমাদের জুটছে না। ঠিক আছে, তখন রানী বলেছিলেন আচ্ছা ব্রেড জুটছে না, ব্রেড যখন জুটছে না তোমরা কেক খাও। ভাব, এই কথাটা জাস্ট বলেছিলেন। তো যাদের ব্রেড কেনার পয়সা নেই তারা কেক খাবে, লিভ ইট অ্যাসাইড। তো এইভাবেই এর জন্য আমি মেন্টাল বলেছিলাম। যাই হোক, এটা একটা ঘটনা পাওয়াও যায়, যে এটা পড়েও ছিলাম কোনো একটা এতে। যাই হোক, এবার ওই হলো, যার জন্য এই ট্রোপদের সাথে লড়াই করার জন্য মানুষগুলো কি করেছিল, যেই শুনেছিল যে ট্রোপরা আক্রমণ করবে, রাজা অর্ডার দিয়েছে, তো তখন এরা কি করেছিল, অস্ত্রের খোঁজে, ওই ট্রোপদের সাথে লড়াই করার জন্য তারা কি করেছিল, ওই বাস্তাইল দুর্গ আক্রমণ করেছিল। বাস্তাইল দুর্গ এবার কেন বাস্তাইলকেই বাস্তিলকেই কেন বাস্তিলকেই কেন ব্যক্তি করেছিল? কারণ বাস্তিল ছিল রাজার অত্যাচারের প্রতীক। দেখ আমি ফার্স্টেই নিয়ে যাচ্ছি, হ্যাঁ, বাস্তিল কি ছিল, রাজার অত্যাচারের প্রতীক, যার জন্য তারা বাস্তিলকে বেছে নিয়েছিল। শুধু তাই না, সেখানে গিয়ে তারা কি করেছিল, সেখানে গিয়ে তারা বাস্তিল দুর্গ আক্রমণ করে, সেখানে যারা প্রিজনরা ছিল, যাদেরকে রাজা বন্দি করে রেখে দিয়েছিল, তাদেরকে মুক্ত করে, তার সংখ্যা, সেই সমস্ত বন্দীদের সংখ্যা বেশি ছিল না, তবুও তাদেরকে মুক্ত করে দিয়েছিল, 7 জন ছিল। যাই হোক, ইভেন সেখানকার জেনারেলকে হত্যা করে, আসার পথে তারা একে তো লুট করেছিল, আসার পথে সেই সমস্ত কাপ্পা মানুষ বাস্তিল থেকে টোটাল চুরমার করে আসে। ঠিক আছে, ভেঙে আসে। ইভেন এটাও শোনা যায় যে ওই যে ভাঙা বাস্তিল যে চুরমার করে এসেছিল, তার যে ভাঙা টুকরো গুলোকে
তারা কি করেছিল, অনেকে বাজারে বিক্রি করছিল, ইভেন অনেকে কিনেও রাখি রেখে দিয়েছিল নিজের বাড়িতে মেমোরেন্ডাম হিসাবে। এটা গেল বাস্তিল দুর্গ ঘটনা, যেটা কিনা ফার্স্টেই তোদের ছিল। ছিলাম এই শুধু তাই না, শুধু বাস্তিল দুর্গ ঘটনার পরে ফ্রান্সের অনেক অনেক জায়গায় তারপর থেকে প্রতিবাদ শুরু হতে থাকে। মেনলি বাস্তিল দুর্গটাই ছিল ফ্রান্সের রেভলিউশনের একদম মানে শিরোধার্য, শুরু হয়েছিল মানে ওর থেকেই বেশিরভাগ এবার মানুষ ওটাই মানে খুব এক্সট্রিম লেভেলে গিয়েছিল, যার পরে আরো রিভলিউশন শুরু হয়। তারপরে ওই থার্ড স্টেট আরো করেছিল, অনেক জায়গা ডকুমেন্টস জ্বালিয়ে দিয়েছিল। তারপর যার জন্য যারা ফার্স্ট বা সেকেন্ড তারা ভয় পেয়ে, যারা লর্ডসরা তারা ভয় পেয়ে নিজেদের ঘর ছেড়ে দিয়েছিল, কি পালিয়েও ছিল। এবার আসি ন্যাশনাল অ্যাসেম্বলি, ওরা যেটা বানাতে ব্যস্ত ছিল, যার মাঝখানে এতটা ঘটনা ঘটেছিল। এত যে ঘটনা ঘটলো, রাজা স্বাভাবিকভাবে ভয় পেয়ে গেল যে এত মানুষ যখন, পুরো দেশ যখন নিয়েতে নেমে পড়েছিলেন, ওই অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে নেমেছেন, রাজা স্বাভাবিকভাবে ভয় পায়। তখন কি করেছিলেন, তখন বাধ্য হয়ে রাজা কি করেছিলেন, ন্যাশনাল অ্যাসেম্বলি যে ড্রাফটটা দিয়েছিলেন তাকে অ্যাকসেপ্ট করেছিলেন, যে মানে একটা খসড়া বানিয়েছিল, যাতে কনস্টিটিউশন বানিয়েছিল, সেটাকে লাস্টে লুই 16 অ্যাকসেপ্ট করতে বাধ্য হন। এই যে অ্যাকসেপ্টেড। 4th August 1789 the assembly passed a decree abolish feudal system and tax। তারা কি করেছিল, এই যে তোর হচ্ছে ওই কনস্টিটিউশন ছিল যে এত যে ইনইকুয়ালিটি হচ্ছে সেগুলোকে, ট্যাক্সটাকেও কমিয়ে দিয়েছিল। Tithes were abolished, conflicts the land owned by the church। ঠিক আছে, তিথিস ওই যেটা চার্চদের দিতে হতো যে ট্যাক্সটা, সেটা অ্যাবলিশড হয়ে গিয়েছিল। তারপর হচ্ছে যারা চার্চরা যে ল্যান্ড ওন করতো সেটাও বন্ধ হয়ে গিয়েছিল। তো এটা হয়ে গেল পলিটিক্যাল সিস্টেম আন্ডার কনস্টিটিউশন 1789। এবার কি হয়েছিল, এবার ভোটের মাধ্যমে সমস্ত কিছু শুরু হয়ে গিয়েছিল। মানে বেসিক্যালি কনস্টিটিউশন রাজার কিছুটা পাওয়ার হলেও লিমিটে এনেছিল। কনস্টিটিউশন আর মোনার্চি, যার জন্য একে এবার কি হচ্ছে, মোনার্চিকে বলা হচ্ছিল কনস্টিটিউশনাল মোনার্চি। যেমন 1791-এ ন্যাশনাল অ্যাসেম্বলি ড্রাফট দ্য কনস্টিটিউশন কি করেছিল, কত খ্রিস্টাব্দে, 1791-এ লিমিট দ্য পাওয়ার অফ দ্য মোনার্চি, যেটা কিনা যার মাধ্যমে কি হয়েছিল, মোনার্চি নিজের পাওয়ারের একটা লিমিট পর্যন্ত ছিল, মানে যা তা ভাবে আগে মতন ইউজ করতে পারতো না। তারা কি করেছিল, পাওয়ারটাকে সেপারেট করে দিয়েছিল, মানে লেজিসলেটিভ পাওয়ার কি করে দিয়েছিল, এক্সিকিউটিভে আর জুডিশিয়ারি, এই তিনটে ভাগে ভাগ করে দিয়েছিল পাওয়ারটাকে। ন্যাশনাল অ্যাসেম্বলি গট দ্য পাওয়ার টু মেক লস, ন্যাশনাল অ্যাসেম্বলির কাছে যে পাওয়ার চলে গিয়েছিল ল বানানোর, হুইচ ওয়াজ ইনডাইরেক্টলি ইলেক্টেড বাই দ্য অ্যাক্টিভ সিটিজেন। এই অ্যাক্টিভ সিটিজেন কারা, মানে যেটা কিনা হচ্ছে এই বানাতো, যে এই ন্যাশনাল অ্যাসেম্বলি যারা করতো, তারা তাদের হচ্ছে দুটো ভাগে ভাগ হচ্ছে, একটা অ্যাক্টিভ সিটিজেন, একটা প্যাসিভ সিটিজেন। এই অ্যাক্টিভ সিটিজেন কারা ছিল, যে সমস্ত ছেলেরা 25 বছরের ওভারে ছিল, যারা কিনা ট্যাক্স দিত, তারা হচ্ছে সেই সমস্ত মেনরা ছিল হচ্ছে অ্যাক্টিভ সিটিজেন। আর প্যাসিভ সিটিজেন যে সমস্ত যারা দিত না, যে সমস্ত ছেলেরা দিতে পারতো না, আর বা যারা হচ্ছে মহিলারা, এরা সব ছিল প্যাসিভ সিটিজেন, এরা ভোট দিতে পারতো না। ন্যাশনাল অ্যাসেম্বলিকে শুধু অ্যাক্টিভ সিটিজেনরাই ভোট দিতে পারতো, এই যে ন্যাশনাল অ্যাসেম্বলি। এবার হচ্ছে রাইটস, কনস্টিটিউশনে এবার রাইটস এর কথা বলা হচ্ছে। কি কি রাইটস, ডিক্লেয়ার অফ রাইটস অফ ম্যান অ্যান্ড সিটিজেন, মানে সমস্ত কিছুর সিটিজেন কথা হচ্ছে। লাইফ, কি কি রাইটস ছিল, রাইট টু লাইফ, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ ওপিনিয়ন, ইকুয়ালিটি বিফোর ল। ঠিক আছে, দে বিলংস টু দ্য ইচ হিউম্যান বিইং বাই বার্থ অ্যান্ড কুড নট টেক ইট।
ঠিক আছে, তারা আগে সেই ট্যাক্সের এটা ছিল, এখন এখানে বলা ছিল না, তারা মানুষ ওই জন্ম হবে, সেটা কোনো ছিনিয়ে নেওয়া যাবে না। এবার কি হয়েছিল, এই সমস্ত রাইট সেই সমস্ত কনস্টিটিউশনে লেখা হয়েছিল। এগুলো কিছু পলিটিক্যাল সিস্টেম, যেমন ব্রোকেন চেন, দ্য ব্যাটেল অফ দ্য রডস অ্যান্ড প্লিজ, চেন ওয়ার ইজ ট্রু, এর মিনিং গুলো এখানে লেখাও আছে, দেখে নিস। এর তখনকার এতে পলিটিক্যাল সিস্টেমে আমাদের যেমন ইউজ করা হয় কিছু কিছু সিম্বল, তেমনি ওদের এখানেও এই সমস্ত পলিটিক্যাল সিস্টেমগুলো ইউজ করা হয়। যেমন আমাদের দেখবি আরেক জায়গায় যদি দেখেও থাকিস, জাজদের সামনে কোর্টে একটা মহিলার চোখ বেঁধে রাখা হতো, ঠিক আছে, শুনছি নাকি এখন খুলে দেওয়া হওয়ার কথা। তো যাই হোক, চোখ বেঁধে রাখা হতো, তার মানে কি আর সামনে দুটো দিক, একটা ঝুলছে, একটা মহিলা যার চোখ বাঁধা আছে, আর তার হাতে ওই বাটকারে যাতে রাখা হয় ওটা ঝুলছে, এদিকেও সমান এদিকে সমান। কেন না, ওটা রিপ্রেজেন্ট করে যে যা বিচার হবে সেটা একদম নিরপেক্ষভাবে হবে, মানে কারো পক্ষপাতিত্বে বিচার হবে না, চোখ বন্ধ করে কে আমার সামনে আছে না নেই এটা হিসাবে বিচার হবে। তো এইগুলো এক একটা সিম্বল যেমন ক্যারি করে, এইগুলো তখনকার কয়েকটা সিম্বল ক্যারি করছিল, পলিটিক্যাল সিম্বল। অ্যাবলিশন মোনার্চি, এবার মোনার্চি কিভাবে, এবার মোনার্চির এন্ড হলো, লুইস 16 কিভাবে এবার এন্ড আসলো। কি করেছিলেন লুইস 16, তো মেনে নিয়েছিলেন এই যে ন্যাশনাল অ্যাসেম্বলির যে কনস্টিটিউশনটা বানিয়েছিল মেনে নিয়েছিলেন, কিন্তু তিনি কি করেছিলেন, তোমার হচ্ছে সিক্রেটলি পাশের নেবারহুডদের সাথে কন্ট্যাক্ট করছিলেন। কিভাবে কন্ট্যাক্ট করছিলেন, প্ল্যান করছিলেন যে তারা যাতে ওই দেশে ট্রুপ পাঠায়, মানে ওনার হয়ে লড়ার। Louis XVI had signed the constitution but made secret negotiation with the Paris of the Persia. Rulers of the neighboring country planned to send troops. National Assembly vote to declare war against the Persia and Austria. এবার ন্যাশনাল অ্যাসেম্বলি সেটার খোঁজ পেয়ে যায় যে লুইস 16 ভিতর ভিতর এরকম গভীর আলোচনা করছেন, অন্যান্য নেবারহুড কান্ট্রিদের সাথে এরকম নেগোসিয়েশনে আসছেন, যে ট্রুপ পাঠানোর কথাই ভাবছেন। তখন যেই ন্যাশনাল অ্যাসেম্বলি শেষে জানতে পারেন, তখন তারা এই পার্সিয়া মানে যাদের সাথে কন্ট্যাক্ট করেছিলেন, এই পার্সিয়া অস্ট্রেলিয়া, এদের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করে দেয়। They saw this as a war of the peoples against kings and aristocrats, ঠিক আছে। Among the patriotic song মার্সেলি, হ্যাঁ সেই সময় এটা হচ্ছে তাদের একটা দেশাত্মবোধক গান উঠে এসেছিল, যিনি রেখেছিলেন রজার দি লিসিয়ে, become popular. Marseilles now become the national anthem of the France, এটা মনে রাখিস, ওকে। তো তারপর থেকে এটা ন্যাশনাল অ্যান্থম হিসাবে ফ্রান্সের এখনো গাওয়া হয়। তো এটা হয়েছিল, যার ফলে হচ্ছে রাজাকে হার মেনেছিলেন, রাজার পরিণতি ঘটেছিল। দাঁড়া, এখানে লেখা আছে কি রাজার কি হয়েছিল, লেখা আছে, বাট তার আগেও জ্যাকোবিনের কথা লেখা আছে। জ্যাকোবিন জিনিসটা, এই যে যুদ্ধ হয়েছিল, যুদ্ধ ঘোষণা হয়েছিল, while the men were away fighting with the front, women took the task of earning a living and looking after families. যখন এই ওই সমস্ত ওদেরকার ওখানকার যখন পুরুষেরা যখন লড়াই করতে ব্যস্ত ছিল, তখন এই সমস্ত বাকিবাদ যেগুলো সামলানো তার করেছিল কারা, মহিলারা। ধর ফ্যামিলি সামলানো, তারপরে ইনকাম করা, এইগুলো সব সামলেছে কারা, মহিলারা। এর ফলে কি হয়েছিল, তারপরে কি হয়েছিল, কিছু পলিটিক্যাল ক্লাবও এসেছিল, যার মধ্যে অন্যতম শুরু হয়েছিল জ্যাকোবিন ক্লাব, মেয়েদেরও ক্লাব তৈরি হয়েছিল।
ইভেন এই এই যে ক্লাব ক্লাব বিভক্ত হয়ে গেছিল, তার মধ্যে যেহেতু তার মধ্যে জ্যাকোমিন ছিল সব থেকে উন্নত। ইভেন মেয়েদেরও ক্লাব তৈরি হয়ে গিয়েছিল। দ্য মেম্বার অফ দ্য জ্যাকোমিন ক্লাবস ওয়ার লেস প্রসপেরিয়াস শপ স্কিপার্স শু মেকার্স। এই ক্লাবের মেম্বাররা কারা ছিল? যারা মুচি, যারা প্রিন্টার, পেন্টার, তারা সব। Their leader was Maximilian Robespierre. দ্য জ্যাকোবিন স্টার্ট ওয়ারেলিং। হ্যাঁ, জ্যাকোবিনরা কি পড়তো, কিভাবে চেনা যেত এই জ্যাকোবিন ক্লাবের মেম্বারদের? এরা কি করতো? এরা লং স্ট্রিপ ট্রাউজার পরতো। এদেরকে বলা হতো হচ্ছে আর কল্ড স্যান্ড কোল্টোলোটার্স লোটার্স স্যান্ড কোল্টোলার্স উইচ উইদাউট কিন ব্রাঞ্চেস। তোদের ছবিও দেওয়া আছে বইতে, কিভাবে চেনা যেত। এই ম্যাক্সিমিলিয়ান রবিসপিয়ার, এই যে এখানেও ছবি দেওয়া আছে। এই দেখ কতদূর পর্যন্ত করা যেত। এদেরকে বলে, এদেরকে চেনা যেত এইভাবে। আচ্ছা, এই এবার আসি রিবিলিয়ান। এই জ্যাকোবিনরা কি করেছিল? এরা হচ্ছে এই যে রাজা এত বড় কাণ্ড ঘটিয়েছে, তো এরা কি করেছিল? বিদ্রোহ করেছিল রাজার ব্যাপারে। রাজা কি কি করেছিল? রাজার রাজমহলে গিয়েছিল, রাজাকে গার্ডদের সাথে লড়াই করেছিল, আর রাজাকে হোস্টেজ করেছিল। ভোটেড টু ইমপ্রিজন দ্য রয়্যাল ফ্যামিলি। তারা কি করেছিল? রয়্যাল যারা ফ্যামিলি আছে তাদেরকে বন্দিও বানিয়েছিল। অল ম্যান অফ 20 years old অ্যান্ড অ্যাবাউট দ্য রিগার্ডলেস অফ দ্য ওয়েলথ অ্যান্ড গট টু রাইট টু ভোট। দ্য কনভেনশন। এর ফলে কি হয়েছিল? দ্য নিউলি ইলেক্টেড অ্যাসেম্বলি ওয়াজ কল্ড দ্য কনভেনশন। On 20 September 1792, abolish of monarchy and declare France a republic. কি হয়েছিল? এর পরে কি হয়েছিল? যে অ্যাসেম্বলিটা তৈরি হয়েছিল তাদেরকে নাম দেওয়া হয়েছিল কনভেনশন। আর কি হয়েছিল? এই ডেটটা ইম্পর্টেন্ট, 21 September 1920 মোনার্চি পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল, আর ফ্রান্স কি হয়েছিল? রিপাবলিক হিসাবে ডিক্লেয়ার হয়ে গেছিল। রিপাবলিক মানে কি? পিপল ইলেক্টেড দ্য গভর্নমেন্ট ইনক্লুডিং দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট। এখানেই কি হয়েছিল রিপাবলিকে? যে এখানে রিপাবলিক শব্দটার অর্থ হচ্ছে মানুষজনে নিজেদের গভর্নমেন্ট ঠিক করবে, ভোট দিয়ে ঠিক করবে। ইভেন যে গভর্নমেন্টের হেড কে হবে সেটাও মানুষজনই ঠিক করবে। Louis XVI was sentenced to death for the tension. Louis XVI কি হয়েছিল? তিনি তার হচ্ছে ফাঁসিতে মানে বিচারের সাজা হয়েছিলেন। তিনি কি হয়েছিলেন? হ্যাঁ, তার শাস্তি কি হয়েছিলেন? তার ধর থেকে মাথা আলাদা করে দিয়েছিল। শুধু তারও নয়, তার বিবিরও, মানে তার বইয়েরও। এবার আসি রিজন অফ টেরর। এবার একটা পিরিয়ড এসেছিল যেটা কিনা প্রথম দিকে ভালো ছিল, তারপর দিকে খুব খারাপের দিকে গিয়েছিল। ঠিক আছে, কি হয়েছিল? পিরিয়ডটা কত থেকে কতর মধ্যে ছিল? 1793 থেকে 1794 খ্রিস্টাব্দ পর্যন্ত টেরর বলা হয়, রিজন অফ টেরর। কি হয়েছিল? রসপিরি তিনি কি করেছিলেন? এই যে তিনি ওপরে উঠেছিলেন। ঠিক আছে, ওপরে উঠে কি করেছিলেন? তিনি কন্ট্রোল করার চেষ্টা করেছিলেন। কি হয়েছিল? ফলোড এ পলিসি অফ সেভারাল কন্ট্রোল অ্যান্ড পানিশমেন্ট। তিনি অনেক কন্ট্রোলে আনার চেষ্টা করেছে, অনেক পানিশমেন্টও দিয়েছিলেন, যেটা কিনা একদিক থেকে কিছু দিক থেকে খারাপ, আবার কিছু দিক থেকে ভালো, আবার অনেকটা দিক থেকে খারাপ। যেমন কি হয়েছিলেন? তিনি যে সমস্ত যারা না খারাপ, কিভাবে এই পানিশমেন্ট বা কন্ট্রোলের তিনিই ঠিক করতেন যে কোনটা ঘটবে কোনটা ঘটবে না। তা বলে এতটাও না ওই রাজার মতন ওরম ট্যাক্স বসিয়ে করেন। এনার একটু আলাদা ছিল। কিভাবে আলাদা ছিল?
এনার এই যে কন্ট্রোলের যে সমস্ত পলিসিগুলো তিনি আনতেন, এর বিরুদ্ধে কেউ গেলে তিনি তার গ্লুটিন করে দিতেন। গ্লুটিন জিনিসটা কি? এই যে ধর থেকে মাথা আলাদা করাকে, এই যেরকম ধরে নিতেন, ছিন্ন করে দিতেন, অ্যারেস্ট করতেন। ঠিক আছে, অনেকজন করলে তাদের অ্যারেস্ট করতেন, কিছু জনকে এইভাবে মারতেন, কিছু জনকে প্রিজন বানিয়ে রাখতেন। ঠিক আছে, এটা হয়ে গিয়েছিল ওনার এক্সপেক্টে। রসেপ্রিস গভর্নমেন্ট ইস্যু লস প্লেসিং এ ম্যাক্সিমাম সিলিংস অন দ্য ওয়েজেস অ্যান্ড প্রাইস। তিনি কি কি ভালো কাজ করেছিলেন? মিট অ্যান্ড ব্রেডকে রেশন করে দিয়েছিলেন। ঠিক আছে, তিনি ফিক্সড করে দিয়েছিলেন কিছু প্রাইস, যেটা কিনা সাধারণ মানুষের দিক থেকে ভালো, কিন্তু আবার কি বলতো, কখনো কখনো প্রেজেন্টদের দেখবার যারা কৃষক ছিল তাদের দিক থেকে একটু খারাপ ছিল। তিনি কি করছিলেন? এই স্যার ম্যাডামকে বলে দিয়েছিলেন সিটিজেন করে দিতে। চার্জেস বন্ধ করে দিয়েছিলেন, যে চার্জেস না, চার্চ যে জায়গাটা উপাসনার জায়গা বন্ধ করে দিয়েছিলেন। সেই কি জায়গাটায় তিনি কি করছে? অফিস খুলে দিয়েছিলেন। তো এইগুলো যেগুলো খারাপের জন্য মানুষজন, ইভেন তার যে সহচরগুলো ছিলেন, মানে তার যে সাপোর্টাররা ছিল, তারাও একটা সার্টেন টাইমে গিয়ে তারাও তিথি বিরক্ত হয়ে গিয়েছিলেন, যার জন্য তাকে তোমার হচ্ছে জুলাই মাসে 1794 খ্রিস্টাব্দে তাকে হ্যারেস্ট করা হয়, আর নেক্সট দিন তাকেও একই শাস্তি দেওয়া হয়, তারই শাস্তি তাকেই দেওয়া হয়। এবার আসি ডাইরেক্টরি রুলস অফ ফ্রান্স। কি হয়েছিল? এবার তো এই সমস্ত পিরিয়ড চলে গেছিল, এবার এসেছিল আর একটা নতুন জিনিস, নতুন কনস্টিটিউশন, যেখানে কি হয়েছে, a new constitution was introduced which denied the vote to a non-proprietary sections of the society. It provides for two elected legislative council. This then appointed a directory and executive made up of 5 members. However, the directors often clash with the legislative council, who then sought to dismiss them. The political instability of directory prevents the way for rising of the military ডিক্টেটর নেপোলিয়ন বোনাপার্ট। হ্যাঁ, এরপরে এসেছিলেন একজন ব্যক্তি, যিনি কিনা মানে ফেমাস বলতে পারলেন, নেপোলিয়ন, তার নামও শুনেছি, সত্যি নেপোলিয়ন বোনাপার্ট। কি হয়েছিল এখানে এবার এই সমস্ত ঘটনার পর এসেছিল দুটো জিনিস, একটা হচ্ছে ডাইরেক্টরি, একটা লেজিসলেটিভ কাউন্সিল। এরা দুজন খুব লড়াই করতো, যার জন্য ইনস্টেবিলিটি হয়ে গেছিল, যার ফলে উঠে এসেছিল মিলিটারি ডিক্টেটর। সেই মিলিটারি ডিক্টেটরই কে ছিলেন? নেপোলিয়ন বোনাপার্ট। ইনি এবার এই সমস্ত ঘটনার মধ্যে তোরা শুনেই রেখেছিস, আমি পুরো ঘটনার মধ্যে উমেন্সদের কিছু কিছু পার্ট ছিল, বাট উমেন্সরা কি তার মানে ওই ওই যে বিয়ে করছো তোরা হচ্ছে ফ্যামিলি সামলাতেই ব্যস্ত ছিল, তাদের কোনো যে রাইটস দেওয়া হয়নি পুরো এই ঘটনার মধ্যে, তো তারা কিছু বলেনি? না, বলেছিল। তারাও রিভলিউশন করেছিল নিজেদের রাইটসের, নিজেদের অধিকার নিতে, তারাও রিভলিউশন করেছিল। দেখ, মেনলি এই যে ফার্স্ট আর সেকেন্ড স্টেট যারা ছিল তোমার হচ্ছে ফ্রান্সের সোসাইটির, তাদের যে তাদের তো কথা বাদ দে, থার্ডের যারা আসে তাদের মধ্যে এই যে উমেন্সরা, তারা বেশিরভাগ মানে পুরুষদের সাথে কাজ করতো। ঠিক আছে, আর যারা একটু এডুকেটেড ছিল তারা একটু পড়াশোনা করতে পারতো, একটু মানে ওই বললাম না মিডিল ক্লাস, তাদের সেই সমস্ত মেয়েদের একটু পড়াশোনার ইচ্ছা, মানে তাদেরকে পড়াতো, কিন্তু বেশি দূর না, এই পড়িয়ে বিয়ে দিয়ে দিত। ঠিক আছে, আর যারা একদম এরা ছিল নিম্নের দিকে, মানে নিচুর দিকে ছিল, তাদের তো পড়াশোনার কথা বাদ দিতে, তাদেরকে ওই একে তো পুরুষদের সাথে কাজও করতে হতো, তারপর ঘরও সামলাতে হতো। ঠিক আছে, তারপর তাদের কাছে কোনো অধিকারও ছিল না, তারা ওয়েজেসও কম পেতো, মানে ইনকামও কম করতো। তো এইগুলো একটা সার্টেন টাইমে গিয়ে তারা বলে কেন আমাদের সাথে এই ইনইকুয়ালিটি হবে,
প্রথমে তো ওই ইনইকুয়ালিটি হয়েই ছিল, তার উপরে এই ইনইকুয়ালিটি কেন হবে? তারা তখন সেটাকে মেনে নেয়নি। তারা কি করেছিল? তারা তখন তাদের রাইটস এর জন্য লড়াই করেছিল, বিদ্রোহ করেছিল। কি হয়েছিল এই বিদ্রোহতে? তারা জিতেছিল, হ্যাঁ কিছুটা অংশে তারা জিতেছিল। তারাও কিছু, অনেক পরে গিয়ে তারাও কিছু রাইটস পেয়েছিল। অনেক পলিটিক্যাল ক্লাব হয়েছিল, তাদের নিজস্ব নিজস্ব ক্লাব তৈরি হয়েছিল, 60 ওমেন ক্লাব তৈরি হয়েছিল। সেইগুলো ক্লাব রিডিউস দ্য প্যাসিভ সিটিজেন। তারা নিজেদের ওই যে প্যাসিভ সিটিজেন বলছিল না, যে সিস্টেমে যে কনস্টিটিউশন তাদের অ্যাক্টিভ সিটিজেন আর প্যাসিভ সিটিজেনের মধ্যে মহিলারা ছিলেন, তো তারা সেটাকে বাদ দিয়ে দিয়েছিল। না, ওরাও প্যাসিভ সিটিজেন, ওদের কাছে রাইটস আছে ভোট দেওয়া, ওরা আদায় করে নিয়েছিলেন। এই যে কি করেছিলেন, কম্পালসারি করে দিয়েছিলেন সমস্ত বাচ্চারা যাতে এ করতে হবে। ফাদাররা জোর করতে পারতো না, ঠিক আছে, ম্যারেজের জন্য। এইগুলো হচ্ছে ডিভোর্স মেড লিগাল, ডিভোর্স করে দিয়েছিলেন। উমেন্স কুড নাও ট্রেন ফর জব, তারা জব করতে পারতো, ইভেন স্মল বিজনেসও রান করতে পারতো। It was finally in 1946 that women in the France won the vote to right. কত খ্রিস্টাব্দের লাস্টে অ্যাট লাস্ট তারা ভোট দেওয়ার অধিকার পেয়েছিল 1946-এ, মানে আমাদের দেশ স্বাধীন হওয়ার ঠিক 1 বছর আগে। এবার আসি অ্যাবলিশন অফ স্লেভারি। এবার ব্যাপার কি হতো, ফ্রান্সের কিছু কলোনিতে তোমার হচ্ছে স্লেভারি সিস্টেম চলতো। স্লেভারি সিস্টেম মানে কি? অ্যাকচুয়ালি আফ্রিকা থেকে আফ্রিকান কান্ট্রিজদের সাথে ট্রেড তখন হতো। তো সেই ওই ট্রেডে কি হতো, আফ্রিকানদের ওখানকার হয়েও গিয়েছিল, প্লাস ওখানে কিছু পোর্টস ওই রকমই হয়ে গিয়েছিল পুরোপুরি। ওদের একটা সম্প্রদায় তৈরি হয়ে গিয়েছিল স্লেভ পাঠানো। মানে কি হতো, তারা স্লেভ পাঠাতো। কি হয়, একটু হয়ও, এটা এখনো চলে, আফ্রিকানরা একটু নিজেদের তারা খুব একটু শক্তিশালী হয়, মানে কাজকর্মের দিক থেকে একটু বেশি শক্তিশালী হয়, মানে খুব খাটতে পারে আর কি ওরা। তো সেই জন্য তাদেরকে স্লেভ বানানো হতো। অনেক জায়গায় ওই মুখ টুক হাত পা ওদের খুব বাজেভাবে করা হতো রে, মানে মুখ হাত পা বেঁধে তাদেরকে চালান করে দেওয়া হতো, মানে কিন্তু লিটারেলি কিন্তু স্লেভ কিন্তু। তো এই সিস্টেমটা বন্ধ করে দেওয়া হয়েছিল। তাদেরকে আনা হতো কেন, এই টোবাকো, ইন্ডিকো, সুগার, কফি এগুলোকে চাষ করানোর জন্য। এই জিনিসটাকে তারা বন্ধ করেছিল। এবার কি ডাইরেক্ট বন্ধ করে দিয়েছিল? না, অনেকটা খেটে বন্ধ করতে, সেটা মানে কি বলতো, যে সমস্ত মার্চেন্টরা ওই সমস্ত করতো, ওদেরকে নিয়ে আসতো, তাদের ব্যবসার অবভিয়াসলি ক্ষতি হবে, ঠিক আছে। তো এইগুলো আস্তে আস্তে বন্ধ হয়েছিল। অ্যাবলিশন অফ স্লেভারিটা অনেকটা একটু টাইম নিয়েছিল, বাট বন্ধ হয়েছিল অ্যাট লাস্ট। এখানে লেখা আছে, ওকে, এই নেপোলিয়ন বোনাপার্ট কি করেছিলেন, হুইচ ইনকাম ডিপেন্ডস অন দ্য স্লেভ সিস্টেম। ওই যে বললাম না, যে সমস্ত অনেক দিন চলেছিল, কারণ বিজনেসম্যান যাদের ডিপেন্ডে ছিল, এই সমস্ত ইনকাম ডিপেন্ডই ছিল এই সমস্ত স্লেভ ট্রেড করে, তাদের তো অসুবিধা হবে, তারা তো করবেই। ফাইনালি বন্ধ হয়ে গিয়েছিল। ফাইনালি দ্য কনভেনশন হুইচ ইন 1791 legislated to free all the slaves in the French overseas position করে দিয়েছিল। 10 years later নেপোলিয়ন যখন ওপরে উঠেছিলেন ফ্রান্সের, তিনি যখন কর্তা হয়েছিলেন, তখন তিনি আবার সিলভারি সিস্টেমটা এনেছিলেন। কিন্তু নেপোলিয়ন অ্যাট এ সার্টেন টাইম পর যখন নেপোলিয়ন যখন সরানো হলো, তখন পুরোপুরি স্লেভারি সিস্টেম বন্ধ হলো। কখন বন্ধ হলো? দিস ওয়ান ইজ ইম্পর্টেন্ট, দেখো। At last, slavery system was finally abolished in the France colonies in 1848. Okay? At last বন্ধ হলো 1848-এ। এবার আসে the revolution and everyday life. The revolution government passed law that could
translate the ideas of liberty and equality to every practice. 1749, the abolition of the censorship of the expressions and also mean the opposition view of events could be expressed. Newspaper, pamphlets, books and prints toured the towns of the France where they are traveled rapidly through the countryside. তারপরে আস্তে আস্তে শুরু হলো অনেক জায়গায় তোমার হচ্ছে রেভলিউশন হলো, অনেক জায়গায় চলছিল মানুষজন আরো সচেতন হলো কিভাবে, নিউজ পেপারের মাধ্যমে, প্ল্যাম্পলেটের মাধ্যমে, বুকসের মাধ্যমে, প্রিন্টেড পিকচারের মাধ্যমে। পিকচার দেখেও তো মানুষ অনেক যারা পড়তে পারে না তারাও তো বুঝতে পারবে যে কিভাবে কি ঘটছে না ঘটছে। এইগুলোর মাধ্যমে আরো রিভলিউশন হতে থাকলো এবং আরো চেঞ্জেস আসতে থাকলো। ওকে, এবার আসি সবার লাস্টে কনক্লুশনে। এবার আসে নেপোলিয়ন বোনাপার্টের ব্যাপারে কিছুটা জানি আমরা। তো in 1804 নেপোলিয়ন বোনাপার্ট ক্রাউন্ডেড হিমসেলফ এম্পায়ার অফ দ্য ফ্রান্স। নিজেকে তিনি স্বীকৃতি দিলেন ফ্রান্সের রাজা হিসাবে, শাসক হিসাবে, রাজা না শাসক হিসাবে। নেপোলিয়ন saw his roles as the মডার্নাইজার অফ দ্য ইউরোপ। নেপোলিয়ন নিজেকে কি ভাবতেন? নিজেকে বলতেন তিনি হচ্ছে এই ইউরোপের মানে আধুনিকতা, মানে ইউরোপকে আরো নতুন ভাবে তুলে ধরা। হি ইন্ট্রোডিউস মেনি লস সার্চ এজ দ্য প্রোটেকশন অফ প্রাইভেট প্রপার্টি। হ্যাঁ, এইগুলো তিনি ভালো কাজ করেছিলেন। যেমন ধর প্রোটেকশন অফ দ্য প্রাইভেট প্রপার্টি, তোমার নিজস্ব প্রাইভেট প্রপার্টি প্রোটেকশন করা। অ্যান্ড ইউনিফর্ম সিস্টেম অফ দ্য ওয়েটস অ্যান্ড মেজার প্রোভাইডেড বাই ডেসিমাল সিস্টেম। এই সমস্ত তিনি ভালো কাজ করে। ইনিশিয়ালি মেনলি স নেপোলিয়ন্স অ্যাজ দ্য লিবারেটর হু হ্যাজ ব্রিং ফ্রিডম ফর দ্য পিপল। অনেকে তাকে কি দেখতো? একটা হচ্ছে লিবারেটর হিসাবে, যিনি কিনা মানুষের স্বাধীনতা দিতে সাহায্য করেছিল। তিনি হেরে গিয়েছিলেন কোথায়? ওয়াটারলুতে, ফাইনালি ডিফেক্টেড 1815-এ। ঠিক আছে, তিনি হেরে গিয়েছিলেন। তারপরে আছে লেজিসলেসি অফ দ্য ফ্রান্স রেভলিউশন। দ্য আইডিয়া অফ লিবার্টি অ্যান্ড ডেমোক্রেটিক রাইটস ওয়ার the most important legacy of the France Revolution. This spread from France to east of the Europe during the 19th century. Colonies people reworked the idea of the freedom from the bondage into their movement to create a Soviet national state. Tipu Sultan and Ram Mohan Roy are two examples of individuals who responded to the idea coming from the revolution France. হ্যাঁ, এই সমস্ত থেকে তারপরে আইডিয়া আসে লিবার্টি অ্যান্ড ডেমোক্রেটিক রাইটস এর, যেটা কিনা শুধু ফ্রান্সকে হেল্প করেনি, আমাদের দেশ বলিস বা ইস্টার্ন আরো যে তখন তোর হচ্ছে রেস্ট অফ দ্য ইউরোপ, এইগুলো সমস্ত বাকিবার দেশগুলোকে এই টার্মটায়, এই আইডিয়াটাকে সাহায্য করেছিল। এই আইডিয়াটা লিবার্টি বলি, ডেমোক্রেটিক রাইটস বলি, আমি পলিটিতে পড়ানোর সময় বলেছিলাম ডেমোক্রেটিক রাইটস এর কথা, সেগুলো এইখান থেকেই এসেছে, ফ্রান্স রেভলিউশন এর আইডিয়া থেকে। এই সমস্ত আইডিয়া আনা হয়েছে আমাদের দেশে। যেমন ধর টিপু সুলতান আর রাজা রামমোহন রায় এরাও নিয়েছিলেন, এরা এই সমস্ত ওই ফ্রান্সের রেভলিউশন থেকে এই আইডিয়াগুলো নিয়েছিলেন। ঠিক আছে, তো এই ছিল তোদের ফ্রান্স রেভলিউশন। এই যে টিপু সুলতান আর রাজা রামমোহন রায়, এই ছিল পুরো ফ্রান্স রেভলিউশনে তোদের ফার্স্ট চ্যাপ্টারের পুরো জিনিস। কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই জানাস, কমেন্ট করিস, আমি দেখলে অবশ্যই রিপ্লাই দেবো। ফার্স্টে এটাই পুরোটা ছিল তো, আর যেটা বলে রাখছি তারা ফার্স্টের দিকটা একটু চাই। আচ্ছা, ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাস। যদি ভালো লেগে থাকে তাহলে দিদিকে ভালোবেসে একটু লাইক দিয়ে দিস। ঠিক আছে, আর কোনো জায়গায় যেটা বললামই, কোনো জায়গায় ডাউট হলে অবশ্যই কমেন্ট করিস, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। যদি দেখি অবশ্যই রিপ্লাই দিচ্ছে। সো টাটা, বাই বাই, ভালো থাকিস, সুস্থ থাকিস আর পড়াশোনা করিস। টাটা।